ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করছি আজকের আলোচনা। ধরুন, একটা লোক কিছু অসহায় মানুষকে সাহায্যের উদ্দেশ্যে তার নিজের বাড়িতে থাকতে দিল, কিন্তু রাত পোহানোর আগেই অসহায় লোকগুলো সেই ব্যক্তির ঘর বাড়ি সব দখল করে নিল, তার স্ত্রী সন্তানদের নির্বিচারে হত্যাযজ্ঞে মেতে উঠল। এসব দৃশ্য দেখে তার দুর্বল প্রতিবেশীরা কিছুটা হইচই করলেও সবলরা বেশ মজা লুটে নিল। বলছি ফিলিস্তিনে ইসরায়েলের অমানবিক আগ্রাসনের কথা। মধ্যপ্রাচ্যের একটি দেশ ইসরায়েল। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পশ্চিম তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান, ফিলিস্তিনের পশ্চিম তীরে গাজা ভূখণ্ড এবং দক্ষিণ পশ্চিমে মিশরের সাথে সীমানা রয়েছে। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিন ভূখণ্ডতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই ঘোষণার পর ইউরোপ থেকে বিপুল সংখ্যক ইহুদি ফিলিস্তিনে এসে বসবাস করতে শুরু করে। 1919 সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, আর 1931 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,80,000। 1948 সালে এখানে ইহুদির সংখ্যা দাঁড়ায় 6 লাখ। 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিখণ্ডিতকরণ সংক্রান্ত 181 নম্বর প্রস্তাবটি গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনের 55% ভূমি ইহুদিদেরকে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাকি 45% থেকে যায় ফিলিস্তিনিদের হাতে। বন্ধুরা, জাতিসংঘ এই কাজটি কেন করেছিল সেই আলোচনায় আসছে একটু পরে। কিভাবে 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে? সামরিকভাবে ইসরায়েল অত্যন্ত শক্তিশালী, কারণ তাদের পেছনের শক্তি কারা তা আপনি সহজেই অনুমান করতে পারছেন। ইসরায়েলের জন্ম, ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্যের সংকটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতা ঘোষণার পর থেকে ইসরায়েল প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। বর্তমানে পৃথিবীর 161টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিলেও 31টি মুসলিম রাষ্ট্র এখনও ইসরায়েলের সার্বভৌমত্বকে মেনে নিতে পারেনি এবং দেশটির সাথে তাদের কোনো রকম কূটনৈতিক সম্পর্ক নেই। তবে নিকটতম 2 আরব প্রতিবেশী মিশর ও জর্ডানের স্বীকৃতি লাভ করেছে দেশটি। ইসরায়েলের রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে জেরুজালেম। দেশটি 14 মে 1948 বিনা যুদ্ধে স্বাধীনতা লাভ করেছে। দেশটির শাসন পদ্ধতি হচ্ছে ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল রিপাবলিক। দেশটির আয়তন 22,072 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা 86,71,100 জন, আর তাদের মাথাপিছু আয় $36,023। তাদের প্রধান ধর্ম হচ্ছে ইহুদি, ভাষা হিব্রু ও আরবি। দেশটি 11 মে 1949 সালে জাতিসংঘে যোগদান করে। বন্ধুরা, এখন আমরা জানব কিভাবে সৃষ্টি হলো ইসরায়েল নামের দেশটির। ইসরায়েল রাষ্ট্রের জন্ম কিভাবে হয়েছে সেটি আলোচনা করতে গেলে আমাদের অনেক পেছনে চলে যেতে হয়। বলে রাখা দরকার, ইসরায়েল রাষ্ট্রটি স্বাধীন হয় কোনো রকম যুদ্ধবিগ্রহ না করে, জাতিসংঘের কনস্টিটিউশন এবং চুক্তি সম্পাদনের মাধ্যমে। একটি বিষয় স্পষ্ট করা দরকার, ইহুদিরা আসলে একটি নৃতাত্ত্বিক জাতি। ইহুদিদের আদি নিবাস বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন অঞ্চলে, কিন্তু ইতিহাসের নানা সময় নিপীড়নের শিকার হয়েছে ইহুদিরা এবং এই অঞ্চল থেকে বিতাড়িত হয় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 19বিংশ শতাব্দীতে অধিকাংশ ইহুদি বসবাস করত ইউরোপ জুড়ে, বিশেষত জার্মান ও রুশ অঞ্চলে। 19বিংশ শতাব্দীতে ইউরোপে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে সাথে ইহুদিদের ওপর নতুন নিপীড়ক হিসেবে অবতীর্ণ হয় জাতীয়তাবাদীরা। এই শতাব্দীর মাঝামাঝি সময় প্রাচ্য ও পাশ্চাত্যের ইহুদি নেতারা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা শুরু করেন। এর মূল লক্ষ্য ছিল ইহুদিরা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাবে। 1896 সালে ডক্টর থিওডর হার্জেল প্রথম ইহুদি জনগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। 1897 সালে ইহুদিদের আদি নিবাসে ফিরে যাওয়া ও তাদের জন্য নতুন রাষ্ট্র সৃষ্টির বিষয়টি রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। ইউরোপে ইহুদিরা গড়ে তোলে জায়নিস্ট সংঘ। এই সংঘ সেই আন্দোলনে নেতৃত্ব দেয়। তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি এবং যদি সম্ভব হয় তবে তাদের আদি নিবাসী। প্রথম বিশ্বযুদ্ধের আগে তৎকালীন তুরস্কে গ্লিসারিনের বাণিজ্য করত ইউরোপীয় বণিকরা। ইউরোপের সমরাস্ত্র যুদ্ধ অস্ত্রের চালিকা শক্তি বলে বিবেচিত হতো, কিন্তু তুরস্কে গ্লিসারিন বাণিজ্য বন্ধ ঘোষণা করলে নিজেদের অস্তিত্বের স্বার্থে অটোম্যানদের সাথে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশ বাহিনী। এ সময় ত্রাতার ভূমিকায় হাজির হয় ইহুদি বিজ্ঞানী ডক্টর কায়েম ওয়াইজম্যান। তিনি অ্যাসিটন আবিষ্কার করে এর ফর্মুলা ব্রিটিশদের কাছে প্রকাশ করেন, যা গ্লিসারিনের পরিবর্তে সমরাস্ত্র টিকিয়ে রাখার কাজে ব্যবহৃত হয়। বিনিময়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইহুদিদের জন্য আলাদা বাসভূমির দাবি করেন। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চল অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খেলাফত ভেঙে যায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী 1917 সালে ইরাকের সিনাই উপত্যকায় ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়।
অটোমান সাম্রাজ্যের পতনের পর বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন অঞ্চলগুলো ইংল্যান্ড, ফ্রান্সের অধীনে চলে যায়। এ সময় জায়নিস্ট সংঘের তৎপরতাও বাড়তে থাকে এবং ইউরোপে বসবাসকারী ইহুদিদের আদিভূমি ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। 1917 সালের 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইহুদিদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি করেন, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। ব্রিটিশদের এই ঘোষণার কারণ হিসেবে দুইটি বিষয়কে মানা হয়। এক, অ্যাসিটনের ফর্মুলা প্রদান করে প্রথম বিশ্বযুদ্ধে অভাবনীয় সাফল্য পায় ব্রিটিশ বাহিনী, সেই সাহায্যের কৃতজ্ঞতা স্বরূপ, এবং সেই সাথে ব্রিটিশরা চায়নি ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে, কারণ তারা জানত ইহুদিরা ঐতিহ্যগতভাবেই ক্ষমতালিপ্সু বেইমান জাতি, যার কারণে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় তারাও বেশ আগ্রহী ছিল। ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে শুরু করে। দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকেই মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে ইহুদিদের আগমনকে বন্ধ করতে ব্যর্থ হয়। ইহুদিরা ফিলিস্তিনে আসা শুরু করলে 1905 থেকে 1914 সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নত হয়, কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পায় 20,000। এরপর শুরু হয় বিশ্বে ইহুদিদের একত্রিত করার কাজ। আরব মুসলমানদের নিয়ন্ত্রণ, তাদের শক্তি খর্ব, তাদের মাঝে অনৈক্য স্থাপন ও আরব শক্তিকে দমনের উদ্দেশ্যকে সামনে রেখে ইহুদি অভিবাসীদের ধরে এনে ফিলিস্তিনে জায়গা দেওয়ার কাজ শুরু হয়। ফলে 1919 থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 35,000-এ পৌঁছে যায়। ধীরে ধীরে ইসরায়েল ইহুদিদের জন্য এক অভয়ারণ্য এবং স্বাধীন এলাকা হিসেবে গড়ে ওঠার ফলে সেখানে ইহুদি সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। 1931 সালে ইহুদিদের সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছায়। 1948 সালে ইহুদিদের সংখ্যা 6 লাখ ছাড়িয়ে যায়। 1918 সালে ব্রিটিশদের সহযোগিতায় গঠিত হয় ইসরায়েলের গুপ্ত ইহুদি বাহিনী হাগানা, যারা ইহুদিদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। প্রথম পর্যায়ে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদের সহযোগিতা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনের জনগণের ঘরবাড়ি ও ক্ষেত খামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার ও রাস্তাঘাট সহ জনসমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাই ছিল হাগানা বাহিনীর প্রধান কাজ। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনি ভূখণ্ডটি একটি স্বাধীন ও একচ্ছত্র মুসলমানদের এলাকা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিখণ্ডিতকরণ সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ইহুদিদের হয়ে মার্কিন ও ব্রিটিশদের চক্রান্তকে সফল করার উদ্দেশ্যে সমগ্র মুসলিম বিশ্বের বিরোধিতাকে তোয়াক্কা না করে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে। এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ ফিলিস্তিন থেকে 55% ভূমি ইহুদিদের জন্য নিয়ে নেয়। এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল। 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্রগুলোকে চাপ দিতে থাকে জাতিসংঘে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য। মার্কিনদের প্রবল চাপ এবং মুসলমানদের দুর্বলতার সুযোগে 1948 সালের 14 মে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের ম্যান্ডেট ছেড়ে দেয়। ওই দিন ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন। পরদিন আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে আরবরা পরাজিত হয়। উপরন্তু প্রস্তাবিত আরব রাষ্ট্রের একটি বড় অংশ দখল করে ইসরায়েল। শরণার্থী হয়ে পড়ে 7.5 লাখ ফিলিস্তিনি। স্বাধীনতা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাহায্যে ইসরায়েল অস্ত্রশস্ত্র ও শক্তিতে পরাক্রমশালী হয়ে ওঠে। তাদের সহযোগিতা ও আশ্বাসে দিন দিন অপ্রতিরোধ হয়ে ওঠে ইসরায়েল। 60-এর দশকে পারমাণবিক বোমারও মালিক বনে যায় তারা। দখলদারি ও বর্বরতার মাত্রা বাড়তে থাকে দিনকে দিন। সেই সাথে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের একগুয়েমি ও নৃশংসতায় ফিলিস্তিনিদের রক্তগঙ্গা বইতে থাকে। যে ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল, সেই ফিলিস্তিনকে পরাধীন করে ফিলিস্তিনের বাকি ভূমিগুলোকেও দখলের পায়তারা করতে থাকে ইসরায়েল। বিনা অপরাধে, বিনা উস্কানিতে ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো শুরু করে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো মার্কিনীদের সেবা দাসে পরিণত হয়। তারা ফিলিস্তিন সমস্যা নিয়ে খুব বেশি আলোচনা বা আন্দোলন মুখর হতে ব্যর্থ হয়। ফিলিস্তিনি ভূমি জোর করে দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর থেকে ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের চেষ্টা করে চলেছে। বন্ধুরা, যতক্ষণ আপনি আলোচনাটি শুনছেন ততক্ষণে হয়তো ফিলিস্তিনে কমপক্ষে 100 বা তার থেকেও বেশি মানুষ মৃত্যুবরণ করছে কোনো না কোনো মারণাস্ত্রের আঘাতে। অসংখ্য শিশু পৃথিবী থেকে চলে যাচ্ছে পৃথিবীর আলো দেখার আগেই। অসংখ্য মা সন্তানহারা হচ্ছে প্রতি মুহূর্তে। এখানে বেঁচে থাকাই যেন আশ্চর্যজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
আরব ইসরায়েলের মধ্যে 1956, 67, 73 সালে ফিলিস্তিন ইস্যুতে 3টি যুদ্ধ হয়। এতে ফিলিস্তিনের ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটেনি। মুক্তির সংগ্রামের লক্ষ্যে 1964 সালে প্রতিষ্ঠিত হয় পিএলও, যার পুরো নাম হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। 1968 সাল থেকে 2004 সাল পর্যন্ত ইয়াসির আরাফাত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান। দখলদারির অবসান ঘটিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করতে 1987 সালে গঠিত হয় হামাস। হামাসের রাজনৈতিক, সামরিক, সামাজিক শাখা রয়েছে। এই সংগঠনটি ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। বন্ধুরা, আমরা এখন জানব ইসরায়েলের রাষ্ট্রভাষা, ধর্মব্যবস্থা এবং প্রশাসনিক আইন সম্পর্কে। ইসরায়েলের রাষ্ট্রভাষা দুটি, আধুনিক হিব্রু এবং আরবি। হিব্রু ভাষাটি গত 19 শতকের শেষ ভাগ পর্যন্ত বিকশিত হয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আধুনিক হিব্রু ভাষার শিকড় প্রাচীন হিব্রু হলেও এখন এই ভাষায় ইংরেজি, আরবি, ইসলামিজ, জার্মান সহ আরও অনেকগুলো বিদেশি ভাষার প্রভাব রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রধর্ম হল ইহুদি। ইহুদিদের প্রধান নবী হলেন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, যার কিতাব হল তাওরাত। আমরা মুসা আলাইহি ওয়াসাল্লামকে একজন নবী হিসাবে মানলেও ইহুদিরা মানে না। মুসলমানরা কখনোই ইহুদিদের পুড়িয়ে মারার কথা চিন্তা করেনি, কিন্তু ইউরোপে খ্রিস্টানদের হাতে পুড়ে মরতে হয়েছে ইহুদিদের। চীনেও কিছু ইহুদি আছে যারা অবিকল চীনাদের মতো দেখতে। নানাভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইহুদি ধর্ম ছড়িয়ে পড়েছিল। এসব অঞ্চলে স্থানীয় লোকদের সাথে ইহুদি ধর্মে বিশ্বাসী লোকদের বিবাদ কখনোই দেখা যায়নি। ইসরায়েলের প্রশাসনিক আইন মানবাধিকারে বিশ্বাস করে না। তারা টিকে থাকতে চায় শক্তি প্রয়োগ করে। 60-এর দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয়। সে বছর মিশর সহ আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সার্বভৌমত্ব যুদ্ধ পেতে চায়। যুদ্ধের শুরুতে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে পারমাণবিক প্রকল্প গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল মিশরীয় বাহিনীর, কিন্তু প্রেসিডেন্ট কর্নেল গামাল আব্দুল নাসের পরিকল্পনাটি বাতিল করে দেন। বিশ্বের অনেক দেশ তাদের উন্নয়ন ও আধুনিকতার কারণে সারা পৃথিবীতে পরিচিত হলেও ইসরায়েল এমন একটি দেশ যেটি বিশ্বে তাদের হত্যাযজ্ঞের কারণেই বিশেষভাবে পরিচিত। বন্ধুরা, আজকের ভিডিওর সমস্ত তথ্য জোগাড় করেছি নির্ভরযোগ্য মাধ্যম উইকিপিডিয়া থেকে।